শহর থেকে অনেক দূরে, যেখানে মেঘেরা পাহাড়ের গায়ে আলতো করে চুম্বন করে আর দেবদারু গাছের ছায়ায় অন্ধকার ঘনীভূত হয়, সেখানেই লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য। গ্রামের নাম নীলগিরি টিলা। এই গ্রামে যেমন আছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই আছে গা ছমথমে নিস্তব্ধতা। এখানে সূর্য ডুবলে বাতাস ভারী হয়ে ওঠে, আর পুরনো রাজপ্রাসাদের জানালাগুলো যেন অতন্দ্র প্রহরীর মতো তাকিয়ে থাকে আগন্তুকের দিকে। অনেক বয়স 25, লন্ডনে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছিল। গত 5 বছর সে নিজের শিকড় থেকে দূরে। কিন্তু হঠাৎ একদিন বাবার ফোনে খবর এলো তার দাদু, গ্রামের প্রভাবশালী মোড়ল প্রতাপ সিং, মারাত্মক অসুস্থ। মৃত্যু পথযাত্রী দাদুকে শেষ দেখা দেখতে অনেক ফিরে এলো তার ছোটবেলার সেই অতি প্রাকৃতিক পরিবেশে। গাড়ি যখন নীলগিরি টিলার আঁকাবাঁকা পথ দিয়ে উঠছিল, অনেকের মনে পড়ল ছোটবেলায় শোনা সেই সব গল্প, যেখানে বলা হতো এই পাহাড়ের জঙ্গলে এখনও প্রাচীন দেবতারা বাস করেন। কিন্তু গাড়ি যত এগোচ্ছিল, অনেকের কেন যেন মনে হচ্ছিল সবাই তাকে দেখছে, কিন্তু কেউ কথা বলছে না। রাস্তার ধারের গ্রামবাসীর চোখে একটা অদ্ভুত কুয়াশাচ্ছন্ন আতঙ্ক। অনেক যখন বাড়ির সদর দরজায় দাঁড়ালো, তার বুকটা ধক করে উঠল। পুরনো শ্যাওলা ধরা পাথরের দেওয়াল, বিশাল উঁচু ছাদ, ভেতরে ধূপকাঠির কড়া গন্ধ। দাদুর ঘরে গিয়ে সে দেখল বিছানায় শুয়ে থাকা মানুষটি যেন আগের প্রতাপ সিং নন। কাল দুটো বসে গেছে, চোখ দুটো কোটরাগত। অনেককে দেখেই দাদু তার কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিলেন। দাদু খুব ক্ষীণ স্বরে, তুই এসেছিস অনিক, আমি জানতাম তুই আসবি, কিন্তু খবরদার পাহাড়ের পশ্চিম দিকে যাস না। ওই পুকুর, ওই অভিশপ্ত জল, মায়াবতীকে জাগিয়ে তুলিস না। দাদুর কথাগুলো প্রলাপের মতো শোনালো অনিকের কানে। সে ভাবল হয়তো অসুস্থতার কারণে দাদু এসব বলছেন। বাড়ির পুরনো মালি রহমত চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দাদাবাবু, বড় কর্তার কথা অবহেলা করবেন না। এই গ্রানে রক্তের টান অনেক ভারী জিনিস। পরদিন বিকেল, অনিকের আর ঘরে বসে থাকতে ভালো লাগছিল না। সে তার প্রফেশনাল ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ল। পাহাড়ের সতেজ হাওয়া আর অর্কিডের গন্ধে সে মোহিত। হাঁটতে হাঁটতে সে একসময় পৌঁছে গেল সেই নিষিদ্ধ জায়গায়, পশ্চিমের পাহাড়ের কোল ঘেঁষে থাকা পদ্মপুকুর। পুকুরটি অদ্ভুত সুন্দর, চারপাশ ঘেরা ঘন নীল রঙের ঝোপঝাড় দিয়ে। জলটা স্থির, কুচকুচে কালো। ঘাটের সিঁড়িগুলো মার্বেল পাথরের তৈরি, তবে তা এখন অনেকটা ক্ষয়ে গেছে। হঠাৎ অনিকের নজরে পড়ল পুকুর ঘাটের এক কোণে বসে থাকা এক তরুণীকে। মেয়েটির পরনে তুষার শুভ্র একটি শাড়ি, গায়ের রং যেন সদ্য ফোটা শ্বেতপদ্মের মতো। তার চুলগুলো কোমর ছাপিয়ে জলে ভিজছে। সে আপন মনে জলে হাত দিয়ে খেলছে। অনেক মুগ্ধ হয়ে কিছু মুহূর্ত দাঁড়িয়ে রইল। তার মনে হল সে কোনো মানবকন্যা নয়, বরং কোনো স্বর্গীয় অপ্সরাকে দেখছে। অনেক সাহস করে কাছে এগিয়ে গেল। অনেক, ক্ষমা করবেন, আপনি কি এই গ্রামেরই? আমি অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি। মেয়েটি ধীরে ধীরে মুখ ফেরাল। অনেক স্তব্ধ হয়ে গেল। তার চোখের মণি সাধারণ কালো বা বাদামি নয়, বরং এক মায়াবী ফিরোজা নীল রঙের। সে মৃদু হাসল। মেয়েটি, মায়া, আমি এখানেই থাকি, কিন্তু আপনি কে? আপনাকে তো আগে দেখিনি। অনেক নিজের পরিচয় দিল। মায়ার কণ্ঠস্বর যেন কোনো পাহাড়ি ঝর্ণার শব্দ। তারা দুজনে অনেকক্ষণ গল্প করল। মায়া তাকে বনের ভেতরের এমন সব লুকানো ঝর্ণা আর গুহার কথা বলল যা কোনো ম্যাপে নেই। অনেক প্রেমে পড়তে শুরু করল। পরের 1 সপ্তাহ অনেক আর মায়া প্রতিদিন দেখা করতে লাগল। গ্রামের কেউ জানত না তাদের এই গোপন মিলনের কথা। মায়া অনেককে বলতো তার একাকিত্বের কথা। সে বলতো যে সে এই জঙ্গল ছেড়ে কোথাও যেতে পারে না, কারণ সে এক অদৃশ্য শিকলে বন্দী। এক রাতে অনেক তার দাদুর লাইব্রেরিতে পুরনো নথিপত্র খুঁজছিল। হঠাৎ সে একটি চর্মপত্রের ডায়েরি পেল। সেখানে তার এক পূর্বপুরুষ চন্দ্র প্রতাপ সিংয়ের কথা লেখা ছিল। তিনি ছিলেন একজন শক্তিশালী তান্ত্রিক। ডায়েরিতে লেখা ছিল, আমি তাকে বন্দী করেছি। সেই পরীর সৌন্দর্য আমার নেশা হয়ে গিয়েছিল, কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করায় আমি তাকে অভিশাপ দিয়েছি।
সে এই পুকুরের 1 মাইলের বাইরে যেতে পারবে না। সে হবে অদৃশ্য। একমাত্র আমার বংশের রক্ত ছাড়া তাকে কেউ দেখতে পাবে না। অনেকের কপালে ঘাম জমে উঠল। তবে কি মায়া মানুষ নয়? তবে কি মায়া সেই অভিশপ্ত পরী? পরদিন অনেক মায়াকে সরাসরি প্রশ্ন করল। মায়া বিষণ্ণ চোখে পাহাড়ের দিকে তাকাল। অনেক, তুমি যদি জানতে আমি কত বছর ধরে এই মুক্তির জন্য অপেক্ষা করছি। তোমার পূর্বপুরুষেরা আমাকে এই পাথরের খাঁচায় বন্দি করে রেখেছে। হঠাৎ বনের আড়াল থেকে এক বিকট গর্জন শোনা গেল। জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বিশালকার কালো বাঘ। অনেক ভয়ে পাথর হয়ে গেল, কিন্তু মায়া শান্তভাবে বাঘটির সামনে দাঁড়াল। বাঘটি মায়ার সামনে বিড়ালের মতো নুইয়ে পড়ল। মায়া, ও আমার প্রহরী, ও তোমাকে কিছু করবে না যতক্ষণ আমি আছি। কিন্তু সাবধান অনেক, তোমার দাদু আর তার লোকজন জানতে পারলে আমাদের কাউকেই বাঁচতে দেবে না। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ঝোপের আড়ালে একটা শব্দ হলো। অনেক দেখল রহমত চাচা লুকিয়ে তাদের দেখছেন। রহমত চাচার চোখে অপরিসীম আতঙ্ক। তিনি কোনো মতে দৌড়ে সেখান থেকে পালালেন। সেদিন অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই। অনেক ঘরে বসে চিন্তা করছিল কিভাবে মায়াকে এই অভিশাপ থেকে মুক্ত করা যায়। হঠাৎ ঘরের দরজা সজোরে খুলে গেল। দাদু প্রতাপ সিং হাতে একটি রূপোর লাঠি নিয়ে দাঁড়িয়ে, তার পেছনে গ্রামের কয়েকজন সশস্ত্র লোক। দাদু গম্ভীর কণ্ঠে, অনেক, তুই আমাদের বংশের মর্যাদা নষ্ট করছিস। ওই অপশক্তির সাথে তোর মেলামেশা আমি মেনে নেব না। আজ রাতেই ওই মায়ার শেষ হবে। অনেক, ও কোনো অপশক্তি নয় দাদু, তোমরা ওকে বন্দি করে রেখেছ। দাদু হাসলেন, এক পৈশাচিক হাসি। দাদু, আমরা ওকে বন্দি রাখিনি, আমরা ওর শক্তি ভোগ করি। নীলগিরি টিলার এই যে এত সম্পদ, সব ওর থেকে পাওয়া। আজ রাতে ওকে বলি দিয়ে আমি আবার যৌবন ফিরে পাব। অনেককে ওরা দড়ি দিয়ে টেনে নিয়ে গেল পুকুর পাড়ে। সেখানে তান্ত্রিক আচার শুরু হলো। মায়াকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে পুকুরের মাঝখানে একটি বেদিতে। মায়ার রূপ তখন ভয়ঙ্কর হয়ে উঠেছে, তার ডানাগুলো কালো ধোঁয়ার মতো কাঁপছে। অনেক জানত দাদুর ডায়েরি অনুযায়ী অভিশাপ কাটাতে হলে একটি শর্ত আছে। যদি তান্ত্রিকের বংশের কেউ নিঃস্বার্থ ভালোবাসার টানে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে পরীর চোখের জল স্পর্শ করে এবং নিজের রক্ত দিয়ে পরীর কপালের চিহ্ন মুছে দেয়, তবেই সে মুক্ত হবে। অনেক নিজের বাঁধন ছিঁড়ে কোনো মতে পুকুরে ঝাঁপ দিল। কালো জলে নেমে সে সাঁতরে গেল মায়ার কাছে। দাদু চিৎকার করে উঠলেন, অনেক, যাস না, ও তোকে মেরে ফেলবে। কিন্তু অনেক শুনল না। সে মায়ার কপালের সেই তান্ত্রিক চিহ্নটি নিজের হাত দিয়ে ঘষে মুছতে লাগল। মায়ার চোখ দিয়ে জল পড়ছিল। অনেক সেই জল নিজের চোখে মাখল। এক প্রচণ্ড বিস্ফোরণ হল। পুরো নীলগিরি টিলা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। দাদু আর তান্ত্রিকেরা ছিটকে পড়ল দূরে। এক তীব্র সাদা আলোয় পুরো উপত্যকা ভরে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা পুকুর পাড়ে গিয়ে দেখল দাদু প্রতাপ সিং এবং তার সঙ্গীরা সবাই পাথরে পরিণত হয়ে গেছে, কিন্তু অনেক বা মায়ার কোনো চিহ্ন নেই। অনেকের জ্ঞান ফিরল পুকুরের ধারে। সে দেখল সে সম্পূর্ণ একা। মায়া নেই, শিকল নেই। সে ভাবল হয়তো সব স্বপ্ন ছিল। সে লন্ডনে ফিরে যাওয়ার জন্য তৈরি হল। লন্ডনে ফেরার 3 মাস পর অনেক একদিন তার বাড়ির আয়নায় নিজের মুখ দেখছিল। হঠাৎ সে দেখল আয়নায় তার নিজের প্রতিফলনের পাশে মায়া দাঁড়িয়ে আছে। মায়া আয়নার ভেতর থেকে ফিসফিস করে বলল, অনেক, আমি মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু পরীরা যখন মানুষের রক্ত দিয়ে মুক্ত হয় তখন তারা মানুষের শরীরের ভেতরই আশ্রয় নেয়। আমরা এখন এক, আমি তোমার ভেতরেই আছি। অনেক আতঙ্কে নিজের শরীরের দিকে তাকালো। দেখল তার শিরদাঁড়ার দুপাশ দিয়ে চামড়া ফেটে ছোট ছোট নীল রঙের ডানা গজাতে শুরু করেছে। সে আর মানুষ থাকছে না। সে ধীরে ধীরে সেই পরীর রূপে রূপান্তরিত হচ্ছে যাকে সে মুক্তি দিতে চেয়েছিল। তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। তার বাবা বাংলাদেশ থেকে ফোন করেছেন। বাবা বলছেন, অনেক, তোর দাদু মারা যাওয়ার আগে একটা উইল করে গেছেন। নীলগিরি টিলার সব সম্পত্তি তোর নামে, কিন্তু একটা শর্ত আছে, তোকে সারা জীবন ওই পুকুরটার পাশেই থাকতে হবে। তুই কি আসছিস? অনেক আয়নার দিকে তাকিয়ে হাসল।
সেই হাসিটা আর অনিকের ছিল না, ছিল এক অভিশপ্ত পরীর। আমরা যাকে মুক্তি ভাবি, কখনো কখনো তা হয় আরও বড় কোনো বন্দিত্ব। নীলগিরি টিলার সেই পুকুরে আজও কেউ একা যায় না। লোকে বলে পূর্ণিমা রাতে সেখানে একজন পুরুষকে দেখা যায় যে বাতাসের সাথে কথা বলে, আর তার ছায়াটা মানুষের মতো নয়, বরং ডানাওয়ালা কোনো দানবের মতো। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। শুভরাত্রি। মায়া পাহাড়ের আধারে আমি এক অভিশাপ, তোমার স্পর্শে ভাঙলো শিকল, পেলাম মুক্তি আজ। কিন্তু